এখন যখনই তার বউকে একটু জিজ্ঞেস করে বলের নাম কি, সবাই বলে ঠেকুয়ারাম। বলে এবার কি নাম? ঠেকুয়ারাম একটা নাম নাকি? ঠাট্টা বিদ্রুপ করে। বউ খুব প্রেস্টিজে লাগে। বউ একদিন গিয়ে ওর বরকে বলছে কোর্টে গিয়ে নামটা এফিডেভিট করে নাও। বলছে না না, বাবার দেওয়ার নাম ঠেকুয়ারাম, আমি পাল্টাবো না। সে বারবার বউয়ের তাগাদায় পীড়ায় অতিষ্ঠ হয়ে একদিন বউ ঘাট ধরে বলেছে আজকে নাম পাল্টে আসতেই হবে, কোর্টে গিয়ে এফিডেভিট করতেই হবে। ঠেকুয়ারাম বাড়ি থেকে বেরিয়েছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখে ভোরবেলায় একজন ঝাড় দিচ্ছে। বলছে তোমার নাম কি হয়? বলে ধ্যানপতি রাম। তারপরে কিছুদূর যখন গেছে গিয়ে দেখছে একটা লোক কটরা নিয়ে ভিক্ষে করছে। বলছে তোমার নাম কি হয়? বলে লক্ষ্মীরাম। আরো কিছু দূর গেছে গিয়ে দেখে একটা ডেড বডি যাচ্ছে। বলছে उसका নাম কি হয়? বলে অমর সিং। এবার বাড়িতে ফিরে এসছে। বউ বললে এর মধ্যে হয়ে গেল? বললো না, আমি রাস্তা দিয়ে গিয়ে দেখি ধনপতি রাম मारे झाड़ू, लक्ष्मी राम मांगे भीख, जिसका नाम अमर सिंह गुजर गया, तेरा ठेकुआराम अभी तक ठीक। সুতরাং এই যে ঠেকনা দেওয়া একটা ব্যাপার চাই, আমাদের নাম যাই হোক না, আমাদের ঠেকনা দেওয়ার ব্যাপারটা যখন হারিয়ে যায়, সরে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমাদের নামকরণ খুব একটা কার্যকরী হয় না। নামকরণের যে মূল্যবোধ, নামকরণের যে গুরুত্ব, তাৎপর্য, প্রাসঙ্গিকতা, আমরা যার সেবাদপদ্মে বসে শম্ভুর আত্মজের জন্মদিন উপলক্ষে এই প্রসঙ্গ প্রার্থনা উপাসনা অর্চনা করছি, তার তাৎপর্যকে বোঝার চেষ্টা করছি। আমাদের পূর্ব পাকিস্তানের বিশিষ্ট ভক্ত, বিশিষ্ট ঋত্বিক দেবতা, তার নাম জনাব লুৎফর রহমান। জনাব লুৎফর রহমান ঠাকুরের কাছে এসছেন আরো একজন মুসলিম ইসলামপন্থী গুরু ভাইকে সঙ্গে নিয়ে। তিনি আমাদের দীক্ষিত। ঠাকুর বসে আছেন। আমি আপনাদেরকে বর্ণনা করছি, আপনারা এখানে এই বলপায়ের শম্ভুর উঠোনে বসে বসে ভাবুন, বিশাল একটা চৌকি, এইখান থেকে এত বড় একটা চৌকি, এত বড় চৌকিতে প্রায় গোটা 50 লোক বসতে পারে, এরকম একটা চৌকি। কল্পনা করুন কত বড় চৌকি। ধপধপ করছে বিছানা, 24 ঘন্টা একটা মানুষ বসে আছে। আমরা আমাদের ঘরের বিছানায় বসে এপাশ ওপাশ করলে চাদরটা কুঁচকে যায়, ভাঁজ পড়ে যায়, কিন্তু 24 ঘন্টা একটা মানুষ বিছানায় বসে আছে, এক ফোঁটা ভাঁজ কেউ দেখাতে পারবে না। অত বড় চৌকির চাদরের কোনো এক জায়গায় একটু কুঁচকে গেছে কিংবা ভাঁজ আছে। দুদিকে বড় বড় দুখানা তাকিয়া বালিশ, দুটো হাঁটু বালিশের উপরে দেওয়া আছে। পেছন দিকে একটা তাকিয়া বালিশ, কখনো কখনো একটু কোমরটাকে হেলান দিচ্ছে। ঠিক বাঁ দিকে একটা চার পায়ে কাঠের একটা টেবিল, তার উপরে একটা তামার ঘটি, কয়েকটা কৌটো আছে সুপুরি, লবঙ্গ, পান রাখার জন্য। ঠিক চৌকির নিচে মাঝখানে কালো চপ্পল আছে রাখা। তারপরে ডান দিকে একটা ছড়ানো পিকদানি আছে অ্যালুমিনিয়ামের। ঠিক তার পাশেই একটা গাড়ু আছে, গাড়ুর উপরে ভাঁজ করা গামছা দেওয়া আছে। আর টেবিলের একটু কোণে একটা 3টে কাঠের পায়া দেওয়া একটা গড়গড়া বসানো আছে। ও নলটা ওই চাটিয়া বালিশে ঠেকে আছে, আর কোড়ে আঙুলের উপর দিয়ে এরকম করে নলটা উঠে এসছে, এরকম করে ধরে উনি টানছেন। লুৎফর রহমান ওই ভদ্রলোককে নিয়ে, গুরু ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর গুরুক গুরুক তামাক খাচ্ছেন। দেখুন এখনো ছবিটা দেখবেন, আমি যে বর্ণনা করলাম, আঙুলের এই উপর দিয়ে নলটা এসছে, এখানে ধরা এর উপরে আছে। ঠাকুরের বাঁ পাটা ডান পায়ের উপরে তোলা আছে। ছবির দিকে তাকিয়ে দেখুন, মিলিয়ে নিন, একই রকম দেখবেন। এইখানে তামাক টানছেন, এই ডান দিকের হাতটা এরকম করে হাতের উপরে, ডান দিকে থাইয়ের উপরে, উরুর উপরে রাখা আছে। গুরুক গুরুক শব্দ হচ্ছে। আমাদের বিশু মুখার্জিদা একবার গন্ড্রিক টেপ নিয়ে এসে ঠাকুরের সামনে বাজাচ্ছেন, গুরুক 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 শব্দ হচ্ছে। ঠাকুর শুনতে শুনতে বলেন, কি বাজাচ্ছিস? বলেন, আপনার তামাক টানার শব্দ। আমার তামাক টানলে এমবা আওয়াজ হয় নাকি? বলে, হ্যাঁ, শোনেন না, আপনার তামাক টানার শব্দ রেকর্ড করেছি। ঠাকুর হাসে, সে তামাক টানার শব্দ হচ্ছে। ঠাকুর হঠাৎ লুৎফরদার দিকে তাকিয়ে বলে, তুই কি কিছু কবি? বলেন, আমাদের গুরু ভাই, ওর ছেলে হয়েছে,
কি নাম রাখবো, যখন আসছি ওনাকে নিয়ে এসছি, আপনি একটা নামকরণ করে দিন। আমরা পূর্ব পাকিস্তানে থাকি, সব সময় আসতে পারি না, যোগাযোগ রাখতে পারি না, আপনি একটা নামকরণ করে দিন। ঠাকুর কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে পা থেকে মাথা পর্যন্ত দেখেই বললেন, তুই নাম রাখ নাজার আলী। এই বলে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় যাকে বলছেন, এই দেবী মানেটা বুঝাই দিস। দেবীটা ডিকশনারি দেখে মানেটাকে বুঝিয়ে দিলেন। আমরা কিন্তু ভেবে দেখবেন, আমরা তাকাই, আমরা দেখতে পারি না, আমরা তাকাই, আমরা নজর করতে পারি না। ওই জন্য বলি ভালো করে নজর করে, ভালো করে নজর কর। আমরা কিন্তু ভালো করে নজর করতে পারি না, ভালো করে দেখতে পারি না, আমরা তাকাই, চোখ দিয়ে সব তাকিয়ে 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 থাকি, কিন্তু দেখতেও শিখিনি, আমরা ভালো করে নজর করতেও শিখিনি। ঠাকুর বললেন নাজার আলী প্রত্যেকটি বিষয়ের কিন অবজারভেশন, যাকে বলা যায় যা দেখবো তার বিষয় গোড়া পর্যন্ত যেন দেখতে পাই, কিন অবজারভেশন। লক্ষণদা যখন লক্ষ্মীর বর্ণনা করছিলেন, ঠাকুর তখন বলেছিলেন ডিকশনারি দেখ মানে কি, লক কি হয় বসন্ত, লক মানে হচ্ছে আলোচন, পা থেকে মাথা পর্যন্ত দেখা, পা থেকে মাথা পর্যন্ত দেখা। চিহ্নীকরণ মানে আইডেন্টিফিকেশন, যে একবার বুঝবো দেখবো তাকে আমি ইহজীবনে ভুলবো না, জানি না বলবো না, পারি না বলবো না, আমার দ্বারা হবে না বলবো না, প্রত্যেকটি বিষয় আমার কিন অবজারভেশন। এটা হচ্ছে নজর করার তাৎপর্য, দেখার তাৎপর্য। এইভাবে যখন বর্ণনা করা যায়, তখন এই বিগ্রহকে দেখে মনে হয় লক্ষ্মীর লক্ষ্মীত্ব বোধহয় এই এই অস্তিত্বের মধ্যেই নিহিত হয়ে আছে, আলাদা কোনো সত্তা বা অস্তিত্ব বোধহয় নয়। সরস্বতীর যে অস্তিত্ব এখানেই বোধহয় নিহিত হয়ে আছে, এমন করে সমস্ত দেবতা এবং দেবীর এই যে গুণ ও মাহাত্ম্যের কথা লক্ষণদা বর্ণনা করছিলেন, সমস্ত গুণ ও মাহাত্ম্য, গুণ ও চরিত্র এর ভেতরেই, এই বিগ্রহের মধ্যে, এই অস্তিত্বের মধ্যে জাগ্রত হয়ে, চলন্ত হয়ে, জীবন্ত হয়ে যেন বাস করছে তার গুণগুলো, তার বিষয়গুলো যেন বাস করছে। তিনি একদিন বাণী দিয়েছিলেন সংজ্ঞা সমীক্ষা বইয়ের মধ্যে, সরস্বতীর বাগদেবীর বর্ণনা করতে গিয়ে বাণীটাতে বলছেন, বিকাশ ব্যাকুল গতি যার সংস্কৃতি, শব্দই যার আদি বাক, তিনি সরস্বতী। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, বিকাশ ব্যাকুল গতি বলতে আপনি কি বোঝালেন? ঠাকুর বললেন, বিকাশ ব্যাকুল গতি কার? সবাই চুপ করেছিলেন। বাতাসে, বাতাস কাকে আশ্রয় করে যায়? মহাবোম তরঙ্গকে। আর মহাবোমকে যখন বাতাস বয়ে যায় বোমের ওপর, তখন কি হয়? শব্দ উত্থিত হয়। তাই বলা হয় শব্দই যার আদি বাক। উপনিষদও তাই বলেছে। আকাশ জনিতে ব্রহ্ম অর্থাৎ সেই পরম পুরুষ আলাহিদা হয়ে আকাশ জনিতে ওই শব্দকে প্রেরণ করেছিলেন বলেই আকাশ জনিতে শব্দের উৎপত্তি। ঠাকুরকে দেখলে মনে হয় বাগদেবী বোধহয় তিনি, সরস্বতী বোধহয় তিনি, তিনি বোধহয় সেই লক্ষ্মীর স্বরূপ অস্তিত্ব যা আমাদেরকে শুভ মঙ্গল এবং কল্যাণের পথে নিয়ে যায়। কেমন লক্ষণদার কথা শুনলেন, তার লীলা মাধুর্য, তার রূপ মাধুর্য, তার ঘটনা মাধুর্য যখন আমরা দেখব, তখন আমরা এক মুহূর্তে লক্ষণদার কথাকে হৃদয়ঙ্গম করতে পারবো। একদিন এই 10টা সাড়ে 10টার সময় হবে, ঠাকুরের ঘরে যারা বসেছেন, গেছেন, থেকেছেন, একটা কুটো পর্যন্ত, নোংরা পর্যন্ত কেউ খুঁজে দেখতে পাবেন না কোথাও একটা নোংরা আছে ওই ঘরের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন। ঠাকুর বসে আছেন তক্ত বসে, হঠাৎ একটা খড় মাটিতে পড়ল। আমাদের একজন গুরু ভাই ছিলেন, তার নাম পঙ্কজ সান্যালদা, রোগা দোহারা চেহারা, লম্বা, তিনি এসে খড়টা পরিষ্কার করলেন। এরকম করে আবার একটা খড় পড়লো, একটা পাতা পড়লো, একটা কাঠি পড়লো, বারবার পড়ছে দেখে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে পরিষ্কার করতে করতে ওপরের দিকে তাকিয়ে দেখেন কোথাও একটা ফাঁকা জায়গায় দুটো চড়াই পাখি খুঁজে খুঁজে এসে কাঠ খড় কিছু দিয়ে একটু বাসা বাঁধার চেষ্টা করছে। পঙ্কজদা করলেন কি, বারবার পরিষ্কার করতে হচ্ছে এই ভেবে একটা লাঠি নিয়ে এসে ঘরটা ভেঙে দিলেন। ঘরটা ভেঙে দিয়ে সমস্ত জোড়াগুলো পড়ে গেল, ওগুলোকে বাইরে পরিষ্কার করে ঝকঝকে করে দিলেন। ঠাকুরটি চুপ করে এরকম বসে সমস্ত কর্মকাণ্ডটি প্রত্যক্ষ করছেন, সমস্তটা দেখছে। যখন একদম পরিষ্কার করে হাতটা ধুয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন, ঠাকুর ওর দিকে পা থেকে মাথা পর্যন্ত দেখে হাসলেন। হেসে বললেন, তুই বিয়ে করেছিস? প্রথম প্রশ্ন বললেন, তুই বিয়ে করেছিস? বলে, আগে না। ওই জন্যই তো সাদা রসকস বলে কিছু নাই,
তুই সারা জীবন বুঝবেই পারিস না, বাসা ভাঙলি কে? দেখি না বারবার নোংরা করছে, বারবার সব ঘট পরিষ্কার করতে হচ্ছে, বলে বাসা বাঁধতেছে কে জানিস? ডিম পারবে, ডিম। আর দুটো চড়াই সামনের গাছে গিয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখে আছে। গল্প করা মনে হবে এখন, আমি যে কথাটা বলছি শুনলে গল্প মনে হবে। দুটো চড়াই ওই সামনের গাছে ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ডিম পারবে, ডিম। ডিম পাড়ার আগে ওরা অনেক খুঁজে পেতে এই জায়গাটা ঠিক করেছে। তুই সারা বাসা ভেঙে দিল, বিয়ে করিস নাই তো, তাই রসকস বোঝান সারা ডিম পাড়া কি বাচ্চা হওয়া কি বুঝবে পারিস না, আর ভেঙে না, আর ভেঙে না, বুঝেছ? আর বাসা ভেঙে না। খেয়াল রাখিস নোংরা যেন না হয়, লোকের যেন কোনো অসুবিধা না হয়। হাঁটে হাঁটে আসে তো খালি পায়, বাচ্চারা যেন গিয়ে না ফুটে যায়, ওই দিকে নজর রাখিস। এই যে নজর করা কাকে বলে, এই মানুষটিকে দেখলে পরে বোঝা যায়। ঠাকুরকে দেখেছি বড়াল বাংলোয় বারান্দায় বসে আছে। এই যে আজকে দেখলাম শম্ভুর বাড়িতে ফ্যান গাড়লো, এক হাড়ি ফ্যান এই গরুকে খেতে দিল শম্ভুর বউ, ওরকম ঠাকুরের ওখানে ফ্যান বালতি করে রাখা হতো। দুটো গরু কি তিনটে গরু এসে বড়াল বাংলোতে রোজ ফ্যান খেয়ে চলে যেত। একদিন সকালবেলায় ওই গরুটা এসে ঠাকুর একটু উঠে কয়েকটা সিঁড়ি বারান্দায় বসে আছেন, গরুগুলো মাটিতে মরাবের উপর দাঁড়িয়ে ঠাকুরের দিকে তাকিয়ে মাথাটা এরম এরম করলেন। ঠাকুর গরুটাকে দেখলেন, দেখার পরে ঠাকুরও মাথাটা ঝুঁকিয়ে দিয়ে এরম করলেন। গরুটা আবার এরকম করে মাথা নাড়লো, ঠাকুরও মাথা নাড়লেন, গরুগুলো চলে গিয়ে ফ্যান খেয়ে ফিরে গেল। একজন জিজ্ঞেস করলেন, আপনি এরকম মাথা নাড়লেন কেন? ঠাকুর বললেন, গরুটা যে ডিগ্রি অফ ভাইব্রেশনে আমার কাছে বার্তা পাঠিয়েছিল, আমি সেই ডিগ্রি অফ ভাইব্রেশনে গরুটাকে বার্তা পাঠিয়ে দিলাম। একে বোঝা আমার এই মস্তিষ্কের পক্ষে সম্ভব, একে বর্ণনা করা আমার এই অস্তিত্ব দিয়ে সম্ভব এই ব্যক্তিকে বর্ণনা করা। ঠাকুর একদিন অধ্যাপক শরৎচন্দ্র হালদার এসে ঠাকুরের কাছে বসেছেন। ঠাকুর ফট করে ঝুঁকে জিজ্ঞেস করছে, শরৎদা, আপনি কখনো আপনার মার গু দেখেছেন? শরৎদা, আমার দেখা হয়। কিছুক্ষণ বাদে সৎসঙ্গে জয়েন্ট সেক্রেটারি চুনিলাল রায়চৌধুরী এসে বসলেন। ঠাকুর বললেন, এ চুনি, তুই তোর মার গু দেখেছিস? বলছে, না, আমার সে সৌভাগ্য হয়নি। ঠাকুরের চোখটা এদের মাথার উপর দিয়ে আকাশের দিকে চলে গেল। আস্তে আস্তে দুটো হাত এরকম করে তুললেন, তুলে বলে, আমার এই হাত দিয়ে মার গু কত নাড়াচাড়া করেছি। মা যখন অসুস্থ ছিল, আমি দু হাত দিয়ে গু চটকাইছি, পরিষ্কার করেছি মার গু। আমার তখন যদি কেউ কত না, এই অনুকূল, তুই সারা গু খেলে পারিস, আমি অমৃত মনে করে মার গু খাই নিতে পারতাম। মা মা মা, চোখটা দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠাকুর বলে, মা যে কি জিনিস, মা যে কি জিনিস, মা যে কি জিনিস, বুঝায় যে লোককে, বুঝায় যে মা কি জিনিস। মা কষ্ট দেয়, মা ব্যথা দেয়, মা বুঝতে পারে না। এসব ছাল পাওয়ালের দাম কি, এসব ছাল পাওয়ালের মূল্য কি? Those are all vegetable entity, শুধু রক্ত মাংস হাড়ের একটা সমষ্টি ছাড়া কিচ্ছু না। কাম হবে না। মা যে কি জিনিস আমি দেখেছি চোখে, আমি আমার এই জীবনে চোখ দিয়ে তাকিয়ে দেখেছি। দেখতে দেখতে বারবার আমি জানতাম না মা কি জিনিস, আমি কখনো বুঝতাম না বাবা কি জিনিস, আমি কখনো টের পাইনি মা বাবার গুরুত্ব সংসারে কেমন কথা জানি। আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, তোর যদি কেউ নিন্দে করে, তোর যদি কেউ অপমান করে, তোর যদি কেউ অপছন্দ করে, গাল পারে, তোর সারা কেম্বা লাগবে, তোর কেম্বা লাগবে যে? আমি ঠাকুরের চোখে এখানে বসে আমাকে জিজ্ঞেস করেন এই নলটা দিয়ে, তোর যদি কেউ নিন্দে করে, গাল পরে, অপমান করে, অসম্মান করে, তোর সারা কেম্বা লাগবে কত? আমি হাত জোর করে বলেছিলাম, ভালো লাগবে না। এই পাশে দোতন বসে আছে, এরকম অনেকে বসেছে, উয়ের জিজ্ঞেস করতো। আমি জিজ্ঞেস করলাম একই কথা, আপনার কেমন লাগবে? ভালো লাগবে। উয়ের জিজ্ঞেস করতো। এরকম করে ঘরের মধ্যে যত মানুষ বসেছিলাম সবাইকে জিজ্ঞেস করালেন কেমন লাগে, আমাকে নিন্দে করলে, অপমান করলে, দুঃখ দিলে আমার কেমন লাগে। সেই সময় ঘরের সবাই বলেছিলাম ভালো লাগে না। ঠাকুর সবার মতামতটা শুনে বললেন, দেখেছিস যাশালা কেউ পছন্দ করে না, যাশালা কেউ ভালোবাসে না, যে এখন আমার ঘরে সংসারে সমাজে রাষ্ট্রে টিকে আছে কেন?
আমরা তো কেউ পছন্দ করি না আমাকে নিন্দে করুক, আমাকে গালাগালি করুক, আমাকে অসম্মান করুক, আমাকে অপমান করুক, আমরা তো কেউ চাই না। তো ঠিকই আছে কেন, আমরা করি, আমরা করে ফেলি। কিছুক্ষণ পরে ঠাকুর বলছেন, ইট ইজ এ সেলফ সেন্ট্রিক প্যাশনেট লাস্ট, এটি হচ্ছে আত্মকেন্দ্রিক প্রবৃত্তি মুখর আসক্তি। আমরা এর বাইরে বেরোতে পারি না, এর বাইরে আমরা যেতে পারি না। কেন পারি না? জন্মদিনের তাৎপর্য ঠাকুর খুব গুরুত্ব সহকারে দেখতেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্নের জন্মদিন পালন করেছেন। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গের প্রেসিডেন্ট সুশীল চন্দ্র বসুর জন্মদিন পালন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর চাইতেন প্রত্যেক পরিবারে প্রত্যেকটি সন্তানের জন্মদিন পালন হোক। কেন? আমরা জন্মাই, আমাদের নিয়ে আসা হয়। উই আর নট অ্যাক্সিডেন্টাল এন্টিটি, আকাশ থেকে চুপ করে পড়ে গেল। সেদিন আমাকে একজন বাংলাদেশ থেকে ফোন করেছে, সন্তান সম্ভবা, তারপরে সন্তান হয়েছে। আমি বললাম, তোমার এর মধ্যে তুমি সন্তান নিলে কোনো প্রস্তুতি নিলে না? বুঝতে পারিনি, পট করে হয়ে গেল। মানে পট করে হয়ে গেল মানে কি বুঝতে পারলে? আমার কাউকে বলো, আপনার একদিন বিয়ে হলো, বাচ্চা কাচ্চা কিছু হলো না, এখন নিচ্ছি না। তার মানে পর্দা রিলিজ নাকি প্রচুর দাম, এখন নিচ্ছি না, পরে দাম কমলে পরে নেবেন, এখন নিচ্ছি না। এই যে ভাষাগুলো শুনি, এই ভাষাগুলো শুনতে শুনতে মনে হয় এর জন্য কোনো প্রেয়ার নেই, এর জন্য কোনো প্রার্থনা নেই, এর জন্য কোনো প্রস্তুতি নেই, এর জন্য কোনো তপস্যা নেই, এর জন্য কোনো প্রিপারেশন নেই। আকাশ থেকে চুপ করে পড়ে গেল। হ্যাঁ, চুপ করে পড়লে চুপ করা ফল আসবে, চুপ করে পড়লে চুপ করার ব্যবস্থা হবে, চুপ করে পড়লে পরে চুপ করার ব্যবস্থা। এখন নিচ্ছি না, যখন নিলাম তখন সেরকম হবে, এরকম হবে, যেরকম আমার মনোবৃত্তি। এই জন্মদিনের মধ্য দিয়ে তুমি যখন জন্মেছো তখন তোমার কিছু নোবেল ডিউটি আছে, তুমি যখন জন্মেছো তখন তোমার কিছু করণীয় কর্তব্য আছে। তুমি যখন জন্মেছো, বারবার তোমার জন্মের আগমন, তাৎপর্য, কার্য, কারণ, সঙ্গতি, একে বারবার তোমার কানের কাছে আবৃত্তি করে শোনাবার প্রয়োজন আছে। কেন? আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাযোগে গড়িয়েছে। এই ভাবটি বারবার শোনাবার দরকার। এই ছেলে পড়ে, অনেক পড়ে ঠাকুরের কাছে আমি শুনেছি, আমি তখন জন্মাইনি, দেওঘরে ঠাকুরের কাছে শুনেছি। শুনতে শুনতে ঠাকুরের কাছে একটি দম্পতি বসে তাদের ছেলের কথা বলছে। ঠাকুর ছেলে পছন্দ করতেন না, জানেন না, আমি প্রায় দেখি, আপনারাও দেখেছেন, দাদা ভালো আছেন, ছেলেটাকে আশীর্বাদ করুন। ঠিক আছে, বড় দুষ্টু, জানেন, একদম কথা শোনে না, একদম পড়াশোনা করে না, একদম অমুক করে না। ঠাকুর এসব কথা একদম পছন্দ করতেন না। ছেলেপুলের সামনে বাপ মা এরকম কথা বলতেন, একদম পছন্দ করতেন না। প্রশংসা করতে বলতেন ছেলেপুলেকে। একবার একটি বাবা মা ঠাকুরের কাছে একটি বাচ্চাকে নিয়ে এসে বললেন, আমার ছেলে একদম পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে না, খুব আড্ডা মারে, খেলে বেড়ায়, গল্প করে। ঠাকুর অনেকক্ষণ শুনলেন, বাচ্চাটা দিকে আচমকে তাকে এরকম করে বলুন না যাবে। বাচ্চারা ঠাকুরের দিকে তাকালেন, ভাবেন বোধহয় কোনো কঠিন ব্যবস্থা করবে। ঠাকুর হঠাৎ এই ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, এই আমাদের এখানে সিনেমা হল নাই? বলেন, হ্যাঁ, দুটো সিনেমা হল আছে, একটা নরসিংহ টকিজ, একটা শ্রীকৃষ্ণ টকিজ। সিনেমা দেখবো নাকি? বাচ্চাটার দিকে বাচ্চা খুব খুশি, সঙ্গে সঙ্গে এই পড়াশোনার কথা বলছে না, সিনেমা দেখতে পাঠাচ্ছে। সিনেমা দেখবো নাকি? বলে, হ্যাঁ। ঠাকুর প্যারি ডাক্তার, তুই হাত ধরে নিয়ে যাবি, আমাকে হাত ধরে নিয়ে আসবি, দেখায় কি খুশি, সঙ্গে সঙ্গে হ্যাঁ যাবো। ঠাকুর ফট করে বলছে, যাবো তো, এই বাড়ি থেকে যখন বাড়াবি আর বাড়ি যখন ঢুকবি, দুই দিকে যা যা দেখবি আমার কিন্তু রাত্রিবেলা সব পুঙ্খানুপুঙ্খ পাওয়া লাগবে, পারবি নি? হ্যাঁ, সব পারবো। গেল সিনেমা দেখতে, বাড়িতে যাওয়া, বাড়ি থেকে বেরোনো, ফিরে আসা পর্যন্ত এন্টার এপিসোডটা ঠাকুরের কাছে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন। ঠাকুর তার দিকে তাকিয়ে বলেন, দেখেছিস শালার মেমোরি কি স্ট্রং, দেখেছিস শালার মেমোরি কি স্ট্রং। ও পড়াশোনায় মন দিতে পারে না, মনে ওর পড়াশোনায় ইন্টারেস্ট গ্রো করানো সম্ভব হয় নাই। মেমোরি কিন্তু স্ট্রং, একে বলে নজর করা, একে বলে দেখা। আমাদের যে মেমোরি স্ট্রং, ছেলেটা খুব দুষ্টু হতে পারে, ছেলেটা দুষ্টু, কিন্তু ঠাকুর বলছিল দুষ্টুমি খুব বড় ব্যাপার নয়। তোর উপর টান আছে কিনা দেখ, তোর উপর আকর্ষণ আছে কিনা দেখ, বাপের উপরে শ্রদ্ধা ভক্তি আছে কিনা দেখ, মার উপরে টান আছে কিনা দেখ, তাহলে দুষ্টুমি, অসভ্যতা, মাদ্রাম এক মুহূর্তে নিকেশ হয়ে চলে যাবে। তোর উপরে টান আছে কিনা। আর আমার উপর টান রাখতে গেলে কি করতে হয়? লক্ষণ খুব সুন্দর বললেন, গুরুর উপরে টান, তার গুণ, তার মাহাত্ম্য, তার
সমস্ত কার্যকারণকে মননশীলতার মধ্য দিয়ে ছেলের সামনে উপস্থিত করা। ঠাকুরের স্ত্রী ছোট মা, ঠাকুরের ছোট ছেলে কাজলদা। এই দেখবেন সকালবেলাতে যখন আমরা পড়তে বসাই, কাজলদা পড়তে চাইতেন না, একদম পড়তে চাইতেন না। ছোট মা পরিষ্কার ভাষায় বলেছিলেন, মূর্খ হয়ে আমি তোমাকে থাকতে দেব না। আমি বিএসসি ডিস্টিংশন পাস করেছি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে, আমি তোমাকে লেখাপড়া না শিখে মূর্খ হয়ে থাকতে দেব না। আর এই পড়ানোর সময় এরকম করে গালে মোচড় দিতেন আর মারতেন একটু। সে সময় চিৎকার করে কাজলদা কেঁদে উঠতেন। ঠাকুর একদিন, দুদিন, 3 দিন শোনার পর আমরা কিছুক্ষণ আগে প্রার্থনা করলাম, বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ। বিরূপাক্ষ মানে কি? বিরূপাক্ষ মানে যার দুটো চোখ দুরকম, বিষম অক্ষী যাহার, তার নাম বিরূপাক্ষ। বিরূপাক্ষ কেমন আমরা জানি না, শুনেছি, বর্ণনা শুনেছি, পড়েছি, কিন্তু বিরূপাক্ষ চরিত্র কেমন, চেহারা কেমন, একে দেখে পরে বোঝা যায় বিরূপাক্ষ বিশ্ব প্রতীক হে পুরুষ, পরিষ্কার বোঝা যায়। ঠাকুর ছোট মাকে বললেন, মারে না, বুঝেছিস? রাজার গায়ে হাত দিয়ে গেলাম। ওরা শুনলেন ছোট মা, কিন্তু পড়ানোর সময় আবার কেলিয়েছে। এবার কেলবার সময় দরজাটা বন্ধ করে দিয়েছে, যাতে ঠাকুর ফট করে চলে আসতে না পারে, ঘরের থেকে শব্দ না যায়, চিৎকার না যায়। আর দরজাটা বন্ধ করে দিয়ে কাজলদাকে প্রত্যেকে এরকম জোর মার দিয়েছে। কাজলদা যখন চিৎকার করবেন, আঁচলটা মুখের মধ্যে গুঁজে দিয়েছেন, আওয়াজ যেন পার্লার পর্যন্ত না যায়, ঘর পর্যন্ত বাইরে বেরিয়ে না যায়। আর যখন গুঁজে দিয়েছেন, যখন চিৎকার করছেন, কাজলদা ফট করে মুখের আঁচলটা সরিয়ে বাবা বলে চিৎকার করেছে। ডাকটা ঠাকুরের কানে গেছে, চিৎকার আত্মসত্তা কানে গেছে। ভক্তজনের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর তাকে একটু একটু বয়, আমি আসতেছি। ফট করে চপ্পলটা পা দিয়ে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে দেখছেন দরজাটা বন্ধ, ভেতর থেকে খিল দেওয়া। দুপা পিছিয়ে এসে ডান দিকে কাপড়টা এরম করে তুলে পা দিয়ে একটা লাথি মেরেছেন দরজায়। ছোট মা আমাকে বর্ণনা করছেন, ছোট মা আমাকে বর্ণনা করছেন, বুঝলি, টাকা টাকা দেখলাম এইরকম মোটা কাঠের ডাঁসা খিল। ঠাকুর দুটো লাথি মারার সঙ্গে সঙ্গে ভেতর থেকে খিলটা ঠাস করে ভেঙে পড়ে গেল, দরজাটা হাট করে খুলে গেল। মা এবং ছেলে বসে, বাবা এবং স্বামী হিসেবে কিরকম আচরণ আমার থাকা উচিত আমরা জানি না, কিরকম ব্যবহার আমার হওয়া উচিত আমরা জানি না। আমরা কি করতাম? আমার বউকে বকতাম, অথবা আমার ছেলেকে বকতাম। বিরূপাক্ষ কেমন, দুটো চোখে দুটো দৃষ্টি দিয়ে ছোট মা বলছেন, ডান দিকের চোখ দিয়ে আমার দিকে তাকালেন, কি ভয়ঙ্কর ভীষণ রুদ্র চাউনি। তার অর্থ আমি পড়ে ফেললাম, তোকে না বলেছিলাম মারবি না। আর বাঁ দিকের চোখ দিয়ে ছেলের দিকে তাকিয়ে এমন চাউনি, মা তো করছে তুই কথা শুনতেছিস না কেন। এই যে দুটো চরিত্রের একই রকম প্রয়োগ একটি ব্যক্তিত্বের মধ্য দিয়ে, আমরা এটা জানি না। জানবো কখন? যখন তার বিষয়কে ধ্যান করব, যখন তার উপর আমার টান বাজাবে, তখন এই চরিত্র যখন বাবার ভেতর দিয়ে আর মার ভেতর দিয়ে সন্তান দেখবে, সেই সন্তানের ভেতরে হবে পিতা মাতা হরগৌরী, একই দেহে বিদ্যমান। তখন মনে হবে মা এবং বাবা আলাদা নয়। আর আমি কেন জন্মেছি, আমার জন্মের তাৎপর্য কি, আমার জন্মের কার্যকারণ কি, এই প্রত্যেকটি বিষয় তখন আমি জানতে পারবো। ছেলেকে বারবার শেখাতে হয়। ছোট মা আমাকে গল্প করছেন, আমি তখন পাবনা কাবো বলে পড়ি। ছোট মা বলছেন, সুকুমার বলে একজন ছিল, আমাদের সাথে পড়াশোনা করতো, আমাদের সাথে আশ্রমে থাকতো। হঠাৎ একটা ডায়েরি নিয়ে এসে আমার করছে কি, সর্বমঙ্গলা এখানে লিখে যে আমি তোকে ভালোবাসি। জিজ্ঞেস করে আসি ঠাকুর, ঠাকুরের কাছে জিজ্ঞেস করা কি দরকার, তুই লেখ, আমি তোকে ভালোবাসি। আমাদের বাড়ির ছেলে মেয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার হাতের মুঠোর মধ্যে থাকবে যতক্ষণ বাড়িতে আমি লেখা রাখতে পারবো। একটা সময় আসবে আমার বাড়ির বাইরে থেকে তাকে স্কুলে যেতে হবে, তাকে কলেজে যেতে হবে। একটা সময় আসবে যখন রাস্তা দিয়ে যাবে, চারপাশে অনিয়ন্ত্রিত কাম এবং পরিবেশ আমার ছেলে এবং আমার মেয়ে দুটোর উপরেই প্রভাব বিস্তার করতে পারে। বাবা হিসেবে, মা হিসেবে আমি কি করতে পারি? আমার তো নিয়ন্ত্রণ থাকবে না। এইসব ছোট ছোট ঘটনা আচার্য ব্যক্তিত্ব তার পরিষদ বর্গ নিয়ে এসে আমাদের সামনে মানচিত্রের মতন চিত্রিত করে দিয়ে গেছেন। সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, কি শিক্ষা দেওয়া উচিত আমাদের সন্তান সন্ততিকে? ছোটবাবু দ্বারা ঠাকুরকে জিজ্ঞেস করে আসে, ছুটে এসে ঠাকুরকে বলছে, সুকুমার আছে না, সুকুমার আমার ডায়েরি দিয়ে করছে কি, তুই লিখে দে আমি তোকে ভালোবাসি। সুকুমার কনে বলে ওখানে দাঁড়া আছে, দাঁড়িয়ে নিয়ে যা। তুই তোর মা ভালোবাসিস না সুকুমার? বলে হ্যাঁ। তোর বোনের ভালোবাসিস না? তুই কি রোজ ডায়েরিতে লিখিস, মা আমি তোকে ভালোবাসি, বোন আমি তোকে ভালোবাসি, রোজ কি ডায়েরিতে? বল না,
তো উইকলি ফিল করছিস কে? ভালোবাসিস তো ভালোই বাসিস, ভালোবাসার মতো ব্যবহার কর, আচরণ কর, চলন চরিত্র দূরত্ব সম্মানজনক ব্যবহার সব করে যা ভালোবাসা তো লোকে এমনি টের পাবিনি। ওর লেখা কি আছে? ছোট মা বলছেন ওই কথা বলার পর দ্বিতীয়বার সুকুমার আর আমাকে বলার সাহস পায়নি আমার ডায়েরিতে লেগে আমি তোকে ভালোবাসি। তাহলে বাবা হিসেবে মা হিসেবে আমার সন্তানকে কি শিক্ষা এবং কি আচরণ আমার শেখানো ইনহেরিট করা উচিত, কি দেখানো উচিত, কি দেওয়া উচিত, এগুলো যদি আমি বুঝতে না পারি ছেলে আমাকে মিথ্যে বলবে। ঠাকুর একদিন গল্প করছেন দেওঘরে বসে, আমি আমার মার কাছে একবার জীবনে মিথ্যে বলেছিলাম। ঠাকুর নিজে বলছেন আমি আমার জীবনে একবার আমার মার কাছে মিথ্যা কথা বলেছিলাম। নারীর নীতি বইয়ের মধ্যে একটা বাণী দেখবেন মিথ্যায়, মিথ্যে। ঠাকুর বলছেন যে আমি আমার জীবনে আমার মাকে একবার মিথ্যে বলেছিলাম। কে একজন জিজ্ঞেস করেন কেন মিথ্যে বলেছিলেন? আমার এক মামাতো না পিস্তত ভাই ছিল, মামা ছিল, এক মামা ছিল, খুব বিড়ি খেত। আমাদের হিমায়তপুরে আসছে, আমার মা জানতো মার ওই ভাই বিড়ি খায়, সে আমার করছে অনুকূল চর্চায় ঘাটে বলে চলে গেছে, আমাকে বলে একটা বিড়ি খা। আমি বিড়ি খেয়েছি, বিড়ি খেয়ে যখন চলে আসছি মা অনেকক্ষণ থেকে আমার খুঁজেছে পাইনি, আমার মামাকে খুঁজে পাইনি। এবং যে মামার সাথে আমি যে গেছি মা ঠিক ধরে ফেলেছে আমি বিড়ি খাইছি। মামা যখন বিড়ি খায় মা তো জানে, আমাকে একটা বিড়ি টান দিয়ে দিয়েছে, আমি বুঝে গেছে। আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছে তুই কি ওর সাথে বিড়ি খাইছিস? আমি হ্যাঁ করতে পারতাম, কিন্তু মার কাছে প্রথম মিথ্যা কথা বললাম। প্রথম আমি বললাম না আমি বিড়ি খাই না, বলে চলে আসলাম। মা তো জানে, মা তককে তককে খুঁজতে 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 সে মামা পাকড়াও করে চেলা কাঠের বাড়ি এসে আর মার দেওয়া শুরু করেছে। আর মামার একটা গুণ ছিল, মামা যতবার মারতেছে মামা কয় কি আল্লাহ 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 চিৎকার করে। আমি দূরে তাকাই দেখি আল্লাহ আল্লাহ কয় কে। পরে জিজ্ঞেস করলে মা তোমাকে মারতেছে তুমি আল্লাহ আল্লাহ করছে কে? বলে দেখ মারের যে চোট, বাবারে মারে কওয়া ছাড়া আর কোনো গতি নেই, বাপ মা তোমার বাঁচামের পারবেই না। আল্লাহ আর রহিম আর ভগবান আর কৃষ্ণ তো একই নাম। যখন দিদি পিঠের উপরে চালাকাঠের বাড়ি দেখছে ভগবানের নামও করা হচ্ছে, মারের চোটে ভুলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ করছি, কখনো আল্লাহ কই কখনো কৃষ্ণ কই কখনো রাম কই, তাহলে ভগবানের নামও করা হয়, মারের চোটও বলা যায়। মামা মা কয়ে দিল হ্যাঁ অনুকূলকে একটা বিড়ি টান দেবেছি। আমি দাঁড়ায় শুনে মা পা ধরে করলাম মা আমি না তোকে মিথ্যে বলেছি, আমি তো মুখ চিনে দেখাতে পারবো না এই মিথ্যে বলার যন্ত্রণা এবং কষ্ট কতখানি। আমি তো শুনে করছি মা আর কখনো জীবনে মিথ্যে কব না। তারপরে ঠাকুর বলছেন মিথ্যে বলার প্রয়োজন কখনো হয় না, জগতে সত্যি এত ছড়িয়ে আছে যাতে মিথ্যের কখনো কোনো প্রয়োজনই হয় না। মানুষ যে কি করে মিথ্যে কয় আমার আমার বোধেই ধরা পড়ে না। মানুষ যে কেন মিথ্যে কয়, মিথ্যে কওয়া মানেই হচ্ছে নিজে নিজে আড়াল করে ফেলা, মিথ্যে কওয়া মানেই হচ্ছে হীনমন্যতার মধ্যে আস্তে 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 নিজে ঢুকায় দেওয়া। সারা পাপ যদি করেই ফেলি হবো আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, প্রায়শ্চিত্ত আছে, সংশোধন করে নেব। সত্যি কথা করতে দোষ কি? মিথ্যে করতে করতে মানুষ নিজেকে নিজে জালের মধ্যে জড়ায় ফেলে। জালে জড়ানোর জন্য যে জন্মদিনের সঙ্গে বিবাহ, বিবাহের সঙ্গে প্রজনন, প্রজননের সঙ্গে শিক্ষা এক বিরাট বিস্তৃত সম্পর্ক হয়ে আছে। শ্রী শ্রী ঠাকুর না থাকলে আমরা এটা বুঝতে পারতাম না, আমরা এটা ধরতে পারতাম না। আমার খুব স্পষ্ট মনে আছে ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে বলছেন, ভুল ব্যাখ্যা করবেন না, ভুল ভাবে গ্রহণ করবেন না। ঠাকুর একদিন প্রশ্নক্রমে বলছেন বড় খোকা আমার সামনে দাঁড়ায় করছে মার আমাশা হচ্ছে। আমি তাকায় করলাম তুই কি ডাক্তার? বড় খোকা বড় বড় আমাশা হচ্ছে তুই টের পেলে কি করে? বড় খোকা আমার করছে কি মা হাগার পর গু চটকায় নাকের কাছে নিয়ে শুকেছে, অ্যামিবায়োটিক স্মেল আমার কাছে আসছে। আমি বড় খোকার থেকে তাকায় থাকলাম, দেখলাম হ্যাঁ বড় বউ আমাশা হচ্ছে। বড় বউ তার মার গু চটকায় নাকের কাছে নিয়ে শুকে বুঝতে পেরেছে আমাশা হচ্ছে। একটা মানুষ যখন বড় হয়, একটা মানুষ যখন দাঁড়ায়, একটা মানুষকে যখন অনেক মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে, অনুসরণ করে, অনুশীলনের মধ্য দিয়ে জানবেন তার মধ্যে কিছু গুণ না থাকলে অসংখ্য মানুষ তার অনুসরণ করতে পারে না, অসংখ্য মানুষ তাকে মানতে পারে না। কিছু না কিছু গুণ একটা চোরের মধ্যেও যখন তার কিছু স্যাঙাত জুটে যায়, সাকলেট জুটে যায়, একটা সমাজ বিরোধীর পেছনেও যখন কিছু স্যাঙাত সাকলেট জুটে যায়, তাকে ভালো করে দেখবেন তার মধ্যে কিছু গুণ আছে, তার মধ্যে কিছু মহত্ব আছে। তা না হলে পরে তারা তো সাকলেট জোটে না।
সুতরাং কোনো না কোনো গুণ কোনো না কোনো মানুষের মধ্যে আছে, আমার চোখে পড়ছে না, আমার নজরে পড়ছে না। আমি দেখেছি এরকম অনেক সমাজ বিরোধীকে। আমার বাবা চিকিৎসা হচ্ছে না, সে অত্যন্ত লফঙ্গা লুচ্চা সমাজ বিরোধী, তার বাবা সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করেছে। আমি দেখেছি কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, তার সমস্ত টাকা পয়সা খরচপত্র ব্যয় করেছে। আমার তো একদম গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত মেলামেশা করেছে, বিভিন্ন শ্রেণী অবস্থার মানুষের সঙ্গে মেলামেশা করেছে। আমি দেখেছি মহৎ মহৎ গুণ আছে, অনেক ধনী সজ্জন স্বভাব ভালো চরিত্র, তারাও একটা পয়সা চিকিৎসা, কন্যা দেয়, বিয়ে, এসব ক্ষেত্রে কিন্তু ব্যয় করেনি। নানান অজুহাত দিয়ে মিথ্যা বলে ছেড়ে দিয়েছে। মানুষের বিপদে আপদে কি দাঁড়াবার লোক চরিত্র দেখেছি। ঠাকুর বলেছিলেন ঈশ্বর এই কর্মের ফল যেমন দান করছেন, ঈশ্বর ওই কর্মের ফলও তেমন দান করছেন। বুঝেছ, প্রকৃতির অভিধানে দুটো শব্দ নাই। আমরা প্রায় বলি আরে কি অলৌকিক ঘটনা ঘটে গেল, ঠাকুর বলে অলৌকিক বলে কিছু নেই। আবার বলি আরে লক্ষণদা কি অহেতুক পরম পিতার দয়া, ঠাকুর বলছেন অহেতুক বলেও কিছু নেই, হেতু আছে, তোমার নজরে পড়ছে না। জিজ্ঞেস করা হলো কিরকম হেতু, ঠাকুর উপমা সহকারে বলছে তুই হাঁকবে বসেছিস, হঠাৎ তাকায় দেখলে একটা পিঁপড়ে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তুই সে একটা কঞ্চি দিয়ে ওই পিঁপড়েটা তুলে ডাঙা ছেড়ে দিলি, কেউ দেখলো না, তুই খালি একমাত্র জানলি। দেখলো দুজন, কে, এক প্রকৃতি আর এক ঈশ্বর। ওটা অভিধানে নোটিস করে রাখলো। প্রকৃতি এবং ঈশ্বর কারো ঋণ রাখে না, ওকে সুদ সমেত ফেরত দিয়ে দেয়। সুতরাং সেই অবস্থাতে আমি যখন হাবুডুবু খাচ্ছি আমার জীবনে কোনো সময়, বই ফোনে কোনো একজন মানুষ আমাকে ওইভাবে যখন সাহায্য করলো, আমি বললাম লক্ষণদা কি অহেতুক ভাবে পরম পিতার দয়ায় বেঁচে গেলাম, আমার এই করাটা আমার স্মৃতির মধ্যে নেই। ওই পিঁপড়েকে বাঁচানো যে কোনো ঘটনা, ওটা আমার স্মৃতির মধ্যে নেই। তাই ঠাকুর বারবার বলতেন করাই পাওয়ার জননী, আমার কর্ম এমন করতে হবে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি আপনাকে আঘাত দিতে পারি, আমার সে অধিকার আছে। ঠাকুর বলছেন তুমি কোনো মানুষকে আঘাত দিতে পারো, কষ্ট দিতে পারো, অপমান অসম্মান করতে পারো, এই অধিকার তোমার আছে। কিন্তু ঈশ্বরেরও কি অধিকার আছে তার ফল তোমাকে দেওয়া? আমি যে আপনাকে আঘাত দিলাম, এটা আমার অধিকারে যেমন পড়ে, এই আঘাত দেওয়ার ফলে ঈশ্বরেরও তো সেই অধিকার আছে যে ফলটা তোমাকে দান করা। তাকে বলেছিলেন যে অশ্বিনী কুমার বিশ্বাস এবং সতীশ জোয়ারদারকে। অশ্বিনী বিশ্বাসকে একদিন তিনি বলছেন অশ্বিনীদা আপনি যেসব কথা কন ঠিক, ন্যায্য কথা, উচিত কথা, ভালো কথা, কিন্তু এমন করে কন না মানুষকে যাকে বলছেন তার প্রাণে বড্ড আঘাত লাগছে। কি করব বলুন? না না আপনার তো করার কিছু না, আপনি তো করে ফেলেছেন, এর ফলটা আপনি করছেন। কি ফল বলে? ফলটা হচ্ছে আপনার হাসি দিয়ে সর্দি কাশি হচ্ছে, সারা এক মুহূর্তে সর্দি কাশি কমে যাওয়ার কথা, কিন্তু স্যার ওটা আপনার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, ওটা মৃত্যুর কারণ হতে পারে। কিরকম করে হতে পারে? ওই যে আঘাত দিচ্ছেন, ও যে কষ্ট পাইছে না, ও কষ্ট পেয়ে যখন ফিরে গেছে, আপনার শুধু সর্দি লাগেছে, সর্দি সেরে যেতে পারে, কিন্তু সর্দি শালা নিউমোনিয়া হয়ে বুকের মধ্যে কফ সৃষ্টি করে আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনি তার কারণটাকে আর খুঁজে পেলেন না। ভাই কই কি আপনি ন্যায্য কথা কন, উচিত কথা কন, কষ্ট দিয়ে করেন না, কাউকে আঘাত দিয়ে করেন না। আপনি তো চান তার সংশোধন হোক, আপনি তো চান তার নিরাময় হোক, সে ভালো থাক, তাহলে আঘাত দিয়ে কষ্ট দিয়ে অপমান করে আপনাকে একবারও বোধ হয় না আপনি আপনাকে অপমান করতেছেন? এরকম কোন স্ট্যান্ডার্ড ম্যান যখন আমার কাছে দাঁড়ায় থাকে দেখি, তখন আমি আমাকে সংশোধন করতে পারি, আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারি, আমি আমাকে ঠিক করতে পারি। আমার বাবার এক বন্ধু ছিলেন, যার নাম ছিল অবনী মোহন গোস্বামী, ডাক নাম ছিল ফেতন গোসাই। খুব নাম করা, কলকাতায় এসে অত্যন্ত নাম করা ব্যক্তিত্ব, ভালো দিকে না অবশ্যই খারাপ দিকে। টালিগঞ্জে ইন্দ্রপুর স্টুডিও যেখানে সিনেমা শুটিং হয় তার পাশেই বাড়ি। সেই ফেতন গোসাইকে ঠাকুর একটা বেতের ছড়ি দিয়েছিল, এরকম ছড়ি, এইটা রূপো সোনা দিয়ে বাঁধানো ছিল, এইটা প্রকটটা ছিল সোনা দিয়ে বাঁধানো, আর ছোট একটা বেতের ছড়ি দিয়েছিল, আর একটা ইংল্যান্ডের তৈরি করা একটা মোটর বাইক কিনে দিয়েছিল। ফেতন গোসাই মোটর বাইক চালিয়ে খুব জোরে আসছেন, বিশ্ববিজ্ঞান কেন্দ্র এখনো আছে, হিমায়তপুরে ভেঙে চলে গেছে, ঠাকুর এখানে চৌকিতে বসে আছেন, ফেতন গোসাই দূর থেকে খুব জোরে মোটর বাইক চালিয়ে ফাট করে ছেড়ে গেল। ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ছড়িটা আছে, এই সোনার টপরটা নাই, এটুকু নাই, এটা আছে, এটা কাটা এখান থেকে। ঠাকুর দেখেছেন, কিছু বলেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছেন ফেতনা
তুই খুব জোরে মোটর বাইক চালাতে পারিস? বলে হ্যাঁ, দেখলেন কিরকম জোরে আসলাম। চুপ করে থাকে। সময় মতো থামবে পারিস তো? ফট করে জিজ্ঞেস করে, তুই তো জোরে চালাস, তুই সময় মতো থামবে পারিস তো? ভেতন বসে চুপ করেছিল। আমরা খুব জোরে কথা বলি, খুব জোরে চালাতে পারি, জোরে হাঁটতে পারি, অনেক কথা ইচ্ছে মতো বলতে পারি, কিন্তু কোথায় কখন থামতে হবে সেটা আমরা ঠিক করতে পারি না। আমাদের আবেগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ঠাকুর বলেছিলেন, হোয়াট টু স্পিক, when to speak and how to speak, কখন বলতে হবে, কি বলতে হবে, কেমন করে বলতে হবে, এই বিজ্ঞানটা আমরা জানি না। ঠাকুর বলেছিলেন, বকতে পারো সন্তানকে, শাসন করতে পারো, ধমক ঠমক থমক, তার মানসিক অবস্থাকে বোঝো। আমার সন্তানকে যে আমি শাসন করব, তার মেন্টাল লেভেলটা কি আছে। ধমক দাও, সেই ওজনটা, ভাইব্রেশনটা কতটা আমার সন্তান এই অবস্থায় রিসিভ করতে পারে, তার ধাত এবং ঠাট বুঝে। এই যে তবলায় হাতুড়ি দিয়ে ঠুকে নিল, ঠাট ঠিক করে নিল, সাথে সাথে স্কেলটাকে মিলিয়ে নিল, আমার এই ধমকটা ও স্কেলে টিউনিং এ গিয়ে মিলবে কিনা এটা আমাকে বুঝতে হবে। আর কখন থামতে হবে সেটা আমাকে ধারণা করে নিয়ন্ত্রণ করতে হবে। একতরফা বকে গেলাম, ঠাকুর বলছেন ঘেঁচড়া হয়ে যায় ছাওয়ার পর। বলছেন এইটুকু অন্যায়ের জন্য এতটা বকিছে, এতটা অন্যায় করলে এতটা বকবে, ঘেঁচড়া হয়ে যায়, ও ছাওয়ার পর ঠিক হয় না, আর সংশোধন করা যায় না। শুধু জন্মদিনে সন্তান না, বাবা মার দায়িত্বটা ঠাকুর প্যারালি স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের। বাবা হিসেবে আমাদের কতটা দায়িত্ব থাকা উচিত, কেমন থাকা উচিত। সেই ভেতন গোসাইয়ের দিকে তাকিয়ে বলছে, তোকে আমি একটা ছড়ি দিয়েছিলাম, নেই তো? ঠাকুর ভুরু কুচকে সামনে দিন, এখানে একটা টোপর ছিল না? হ্যাঁ। সোনার ছিল না? হ্যাঁ। এখন নাই কে? ওটা কেটে টাকার দরকার করেছিল, শ্যাকরার দোকানে গিয়ে কেটে সোনার টোপরটা বিক্রি করে খায় ফেলাছি। ঠাকুর চুপ করে তাকিয়ে থেকে বলছে, বেঁচে ফেলাছিস? দরকার ছিল টাকা। ফট করে ঝুঁকে গিয়ে বলছে, আমি তো বেঁচে আছি এখনো, আমার করি দেখে কত টাকার দরকার, আমার করি দেখে। তুই কি শুধু সোনার টোপর মনে করেছিস? ওইটা, ওর মধ্যে আমার টান, আমার প্রাণ, আমার ভালোবাসা একবারও দেখতে পারি না? সোনাই দেখলি, শুধু শুধু সোনা, ওর মধ্যে আমার ভালোবাসা দেখতে পারি না? ভেতন বসে মাথা নিচু করে টপ টপ করে জল পড়ে বলল, ক্ষমা করবে না, আর কখনো কিছু করবো না। তাহলে বাবা এবং মার উপরে ঠাকুর বলছেন, যুদ্ধ যখন হয়, নীলাদ্রি রামচন্দ্রের কথা বলছিলেন, অশ্বত্থামা মহাভারতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে দ্রৌপদীর 5টি সন্তানকে যেমন মেরেছিলেন, পরীক্ষিতকেও তেমন মেরে ফেলেছিলেন। উত্তরার গর্ভে পরীক্ষিতকেও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মেরেছিলেন। ঠাকুর বলেছেন, মেয়েদের হাতে, মায়েদের হাতে শাসন করতে করতে একটা ব্রহ্মাস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র যখন তখন প্রয়োগ করতে হয় না, একটা নির্দিষ্ট সময় একবারই সেই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হয়। জিজ্ঞেস করা হলে কি? ঠাকুর বলছেন, সেন্টিমেন্ট এবং ইমোশন। ছেলেপুলের কাছে সেন্টিমেন্ট এবং ইমোশন একবারই প্রয়োগ করতে হয়। আমি দেখিনি, অত্যন্ত দুরন্ত বেয়ারা লফঙ্গা ছেলেকেও আমি দেখেছি, মাকে ভালোবাসে না এমন সন্তান দেখিনি, মার উপরে টান নেই এমন সন্তান আমি দেখিনি। ঠাকুর একদিন প্রসঙ্গক্রমে বলছেন, অ্যাডলফ হিটলার, জার্মানি ফুয়ারার অ্যাডলফ হিটলার একদিন ঘরে ঢুকেছেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছেন হিটলারের বাবা একটা ছড়ি দিয়ে হিটলারের মাকে প্রচন্ড মারছে। দেখবেন, তাকিয়ে দেখবেন, যদি কোনো বাবা তার স্ত্রীকে ফিজিক্যাল টর্চার করে সন্তানের সামনে, ছেলেপুলে মেয়েদের সেন্টিমেন্ট এবং টানটা মার অ্যাকাউন্টে ক্র্যাশ হয়। বাবা যখন মারবে, মার দিকে ফিরে যায়। হিটলার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে তার মাকে ছড়ি দিয়ে খুব মারলেন। ওরা দীক্ষিত ছিলেন না। ঠাকুর হিটলারকে পছন্দ করতেন কতগুলো কারণে। দীক্ষিত ছিলেন না হিটলার, ইষ্ট আদর্শ গুরু বলে কেউ ছিল না, কিন্তু হিটলারের জীবনটাকে পর্যবেক্ষণ করলে দেখবেন কিছু কিছু মহৎ গুণ তার মধ্যে ছিল। হিটলার তাকিয়ে দেখলেন। চলে যাওয়ার পর তার মাকে বলছেন, আমি এমন এমন রিপ্লাই বাবাকে দেব, ঠাস করে হিটলারের মা হিটলারের গায়ে চড় মেরেছে। মেরে বলছেন, তোমাকে যদি আমি কিছু করতে বলি, তুমি যদি না করো, তোমার মা হিসেবে আমি তোমাকে কি করব? হিটলার বললেন, শাসন করবে। ইয়েস, তোমার বাবা আমাকে কিছু করতে বলেছিলেন, আমি করিনি, তাই তোমার বাবা আমাকে শাসন করেছেন। এর মধ্যে অন্যায় কোথায়?
যুক্তি হিসেবে হিটলারের মা কিন্তু হিটলারের বাবার প্রতি হিটলারের অশ্রদ্ধা তৈরি করে। আর আমরা প্রায় বলি এমন এমন একটা ছেলে, তোর বাবা যেমন তুইও তেমন, তোর বাবা যেমন তুইও তেমন, তোর বাবা অকর্মণ্য, তোর বাবা অপদার্থ। বাবার নিন্দে স্ত্রী হিসেবে, মা হিসেবে ছেলের কাছে উঠতে বসতে 24 ঘন্টা বাবা যে কত অকর্মণ্য, কত অপদার্থ আমি রিপ্রেজেন্ট করছি বিং এ ওয়াইফ। আর ছেলে ওই শুনতে শুনতে বাপের উপরে অজ্ঞাতে একটা অশ্রদ্ধা, একটা অভক্তি, একটা না মানার অ্যাটিটিউড তৈরি হচ্ছে। বাবাও সেরকম, মা যে কত খারাপ, মাঝে মাঝে তুই হবি না, তোর মা যেমন সেরকম। এরকম হতে হতে মার উপর একটা অশ্রদ্ধা এবং অভক্তি তৈরি হচ্ছে। ভাষার নিয়ন্ত্রণ, ব্যবহারের নিয়ন্ত্রণ, আচরণের নিয়ন্ত্রণ। লক্ষ্মণদা বলছিলেন সাতটা দিক বলছিলেন, ঠাকুরের জীবনে এগুলো দেখা যায়নি। আমার কথা শেষ করবো, আনন্দবাজান আছে। আমার নিজের জীবনের কথা বলবো। আমার বাবা এবং আমার মার মধ্যে আমি শেষ দিন পর্যন্ত উঁচু গলায় কখনো কথা বলতে শুনিনি। আমি কেন, আমরা 4 ভাই কেউ শোনেনি। আমাদের বাড়িতে 12টা 12:30 পর্যন্ত লোকজন আসতেন প্রায়। তো সবাই আসলেই বাবা বলতো, এই তুই চা খাওয়া? না তোমারটা চা খাবো। আরে খাও খাও, চাপা স্বরে বলতেন, খাও খাও, তোমার দৌলতে আমারও হাফ কাপ চা হবে। বাবা খুব চা খেতেন। আর ওইটা বলি এই তোর মা হয়ে গেল হাফ কাপ চা দিতে। মা সবে 4-5 শেষ করতে করতে গিয়ে বলে, মা বাবা চা চেয়েছেন, 2 কাপ চা দিতে বলেছেন, হাফ কাপ করে। মা বিড়বিড় করতেন, হাফ কাপ আর ফুল কাপের তফাৎ কি? চা তো তোরাই লাগবে। এই রাবণের চিতা জ্বলতেইছে, শাড়ি আর বন্ধ হবি না। মা একা একা বলছে। এরকম যখন বলছেন, বলতে বলতে চাটা গুলো দেওয়া হলো, সবাই খেয়ে দিয়ে ওই সোফার নিচে, চেয়ারের নিচে রেখে সব চলে যেতেন। মা ঠিক ওই 1টা নাগাদ এসে খবরের কাগজগুলো সব পেপার থাকতো, বাবাটা চৌকিতে এরকম করে শুয়ে থাকতেন, মা খবরের কাগজটা পড়তেন। খবরের কাগজটা পড়া হয়ে গেল, উনুনে মা একটা কিছু চাপিয়ে চলে এসছেন কাগজটা পড়ার জন্য। মার মনে নেই, উনুনটা অনেক দূরে, রান্নাঘরটা, পোড়া গন্ধ আসছে। বাবা তো নসিয়ে দিতেন, বাবার নাকে আসেনি, আর মার নাকে এসছে একটা পোড়া গন্ধ। মা তাড়াতাড়ি কাগজটা রেখে যেতে গিয়ে পায়ে বেঁধে কাপটা ঠাস করে পড়ে গেছে ডিশের থেকে। কাপের যে হ্যান্ডেলটা ধরে আমরা চোখ দিই, ওই হ্যান্ডেলটা ভেঙে গেল ফাট করে। বাবা এরকম শুয়েছিল, শব্দ শুনে বাবা চোখে থেকে উঠে দেখলেন, মা হেঁটে গেলেন, কাপের হ্যান্ডেলটা ভেঙে গড়াগড়ি খাচ্ছে। বাবা তখন মা চলে যাচ্ছেন, মা দিকে তাকিয়ে বলে, একেবারে হাউসে চলুন, সারা হর্ষর দিক হয়ে জ্ঞানই নেই, একেবারে হাউসে চলুন। কমলের ওপরে চোখি হ্যাঁ করে হেঁটে যাচ্ছে। মা থামলেন না, মা চলে গেলেন। এর মধ্যে আমাদের বাবা যেখানে আছেন, সামনে একটা বারান্দা, ওপাশে আর একটা ঘর। টেলিফোনটা, ল্যান্ড ফোনটা বাজছে। বাবা উঠে ল্যান্ড ফোনটা এই ঘর ধরতে গিয়ে দেখে এইদিকে দরজা বন্ধ। ভেতরের ঘর দিয়ে যেতে গিয়ে একটা দরজা বন্ধ, একটা দরজা খোলা। বাবা চলে গেছেন, দরজাটা টান করে বাড়ি খেয়েছে বুকের সাথে। কথাবার্তা বলে ফোনটা কেড়ে নামি, বাবা আবার চোখে যেন শুয়ে আছে। এইবার মা এসে বাবাকে বলছেন, আমার নয় কপালের ওপরে চোখ, আমার নয় হর্ষের দিক হয়ে জ্ঞান নেই, আমার নয় হাউসে চলন। তুমি তো ঠাকুরের ঋত্বিক, তোমার তো চোখের জায়গায় চোখ, ঠিক ঠিক চলন। আমি একটা কাপের হ্যান্ডেল ভাঙছি, 2 টাকা 5 টাকা 10 টাকা দাম। তোমার যদি ঝাঁকাতে বুকের পাঁজর ভাঙতো কি হতো কৌতো? হ্যাঁ। বাবা ফাট করে খাটের উপরে বসেই বলছে, তোমার হাত, মা এরকম করে কথা বলছে, তোমার হাত পিছনে কে? যে এরকম হাতে খুলতি। বাবা বলছে, সারা মানুষের ধ্যান করে না কয়টি না। হ্যাঁ, আমি যে ছাওয়ালের সময় সামনে তোমাকে ওই কথাটা করলাম, তুমি গট গট করে উত্তর না দিয়ে হ্যাঁটে গিয়ে খুন্তি দিয়ে রান্না করতেছ, আর মনে মনে আমার পিন্ডি চটকাচ্ছ। সারা একখান মুহূর্ত পাই ঝামা ঘষে দেবো মুখের উপরে। ঠিক কিনা খাও, ঠিক কিনা? মা তখন হ্যাঁ হ্যাঁ করে হেসে বলেছে। বাবা তখন বলছে, আমার তো ঝামা ঘষা মুখ, আমি যদি শুদ্ধ পরিষ্কার মুখের মানুষ হতাম, তাহলে এই মানুষ ধরতাম। আমারও যেমন ঝামা ঘষা মুখ, তোমারও তেমন খসখসে মুখ। আমরা মিলিছি ভালো, জুটেছি ভালো, কি? হ্যাঁ, আমার যেখানে ফাঁক, আমার যে অভ্যস্ত সংস্কার, যেমন চরিত্র, যেমন শিক্ষা, ওইভাবে তোমার খবর। তুমি বেঁচে বুঝে ঠিক করে নেবে। হাঁস সালা দুধ খায় না, জল সালা পাত্রে পড়ে থাকে। আমি কি কোথায় যাচ্ছি চুপ করে ধরে নেব, তবে না বউ নাকি? কি কও? এমন করে বলতে লাগলেন। মা হাসতে লাগলেন। বাবা বলছেন, তুমি ছেলে বলি সারা জীবনে পাড়ি দিলাম, তা নাহলে আমার মতে মানুষের সংসার করা সম্ভব হতো? মাকে দেখেছি হাসতে হাসতে বিক্ষোভটাকে নিয়ে ফেলে গেলেন। এমন দাম্পত্য জীবন বাবা এবং মায়ের মধ্যে দেখেছি, ঝগড়া দেখিনি। যে পুরুষের জীবনটা যজন পরিবার থেকে তৈরি হয়, বাইরে বক্তৃতা শুনে হয় না, বাইরে আশ্রমে গিয়ে হয় না, কোন সংগঠন কখনো কোনো মানুষকে তৈরি করে দিতে পারে না।
সংগঠিত মানুষ মানুষকে তৈরি করে দিতে পারে। আমরা দেখে গেছি ঠাকুর যেখানে বাবা চপ্পল খুলে প্রণাম করে ফিরে এসে দেখে চপ্পলটা ভাতৃ বুঝে হয়ে গেছে, চপ্পল নাই। বাবা এরকম করে করে খুঁজছে চপ্পল, ঠাকুর এখানে বসে বসে দেখছেন, কিন্তু দেখতে দেখতে দেখে বাবা চপ্পল নেই। বাবা ফিরে গিয়ে বলে এরকম করে কোমরে হাত দিয়ে বলছেন, বানাইছেন কি আপনি? হ্যাঁ, ঠাকুর হাতে এরকম কষলাচ্ছে, কি বানাইছি, এটা কি বানাইছেন কি? সারা নতুন চপ্পল কিনে এখানে পায়ে দিয়ে সবাই পার্লারের বাইরে খুলে একটা পেন নাম করে দুটো কথাকে ফিরে দিকে সারা ভজ্জা হয়ে গেছে। শোনেন, আমি আমার ছাওয়ালে একটু ট্রেন লোক ওই বর্দার বারান্দা বসায় রাখবো, আমি এখনই চপ্পল কিনে আবার ঢুকবো 1 ঘন্টা পরে। আপনি সাফ সাফ করে দিচ্ছি, আমার ছাওয়াল ওখানে বসে নজর করবে কেরা চপ্পল চুরি করেছে। ও তো আর কেউ চেনে না, আমার নাই চেনে। ও আমার ঠিক কবে আমি চুলের মুঠি ধরে আপনার সামনে ঠ্যাং মাথার উপরে তুলে পাতালে ঢুকাই দেবো, কয়ে দিলেন, কিছু কবে পারবেন না। ঠাকুর হাঁ করে শুনলেন, শুনে উত্তর দিচ্ছেন, তুই থাকিস করে কলকাতায়? না, হাসপাতাল নেই একখান, নাকি কয়েকখান হাসপাতাল, বড় বড় হাসপাতাল, গান করবে পারবো? বলছি টক করে কলকাতায় যায়, হাসপাতাল থেকে একটা সুন্দর সুস্থ সুঠাম মানুষ জানি এখানে দেখাবে পারবো? পাগল হয়েছেন নাকি আপনি? হাসপাতালে সুস্থ সুন্দর সুঠাম মানুষ যায় নাকি কেউ? যত মরা ধরা রোগগ্রস্ত বিধ্বস্ত মানুষ তো হাসপাতালে যায়। ঠাকুর এই তো ছিল তাই, আমার এখানেও তো তাই। মানুষ যদি ভালোই হতো, চরিত্রবান হতো, তো সেটা আমার কাছে আসবে কে, এখানে থাকবি কে? এখানে তো পচা মানুষ আছে, সব রোগগ্রস্ত। এখন ডাক্তার কি কখনো কয় আকাম বলে হাসপাতালে ভর্তিটির মোর সারা তোকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবো? তোমরা সারা আমার হাত পা, তোমরা সারা আমার চোখ কান, তোমরা যদি মানুষের সঙ্গে পাতালে ঢুকে যাও, তো সারা ডাঙার উপরে হাতে সারা ঢুকবি কি দাও? ডাক্তার যদি রাখবের পরে তোমরা আমার ছাওয়াল পাওয়াল হয়ে কথা কৌকে। বাবা বললেন, অন্যায় হয়ে গেছে, বুঝতে পারিছি, এখন নিয়ন্ত্রণ হওয়ার দরকার আমারই, চলেন না, আমারই নিয়ন্ত্রণ হওয়ার দরকার। এখন নজর আমার ঠিক করা দরকার, চপ্পল কোথায় খুলেছি, কেমন করে সংরক্ষণ করা যায়, কেমন করে রক্ষা করা যায়। ঠাকুর বলে, আমার সাথে তাই ইচ্ছা করে চোর তার সমস্ত বুদ্ধি দিয়ে চৌর্য বৃত্তি প্রয়োগ করুক, আর তুমি তোমার সমস্ত সতর্কতা নিয়ে চৌর্য বৃত্তিকে আড়াল করে গাঢ় করে নিজেকে সংরক্ষিত রাখো। অস্থির হয়েও না, অধীর হয়েও না, বিরক্ত হয়েও না, অহংকারে দম্ভিত হয়ে ওঠো না। সফলতা তোমার কাছে হবে। এ শুধু ব্রহ্মের জন্মদিন নয়, আমাদেরও নতুন নতুন জন্ম, নব নব জন্ম। প্রত্যেক দিন আমরা ইষ্ট সান্নিধ্যের মধ্য দিয়ে, আমাদের চারিত্রিক বিন্যাসের মধ্য দিয়ে আমরা নতুন জীবনকে প্রাপ্ত হব। প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের সেবা পথে নিবেদন করে। ঠাকুর বলতেন, আমি একদিন ঠাকুর ঘরে ঢুকছি, উড়িষ্যার একজন ভদ্রলোক, এইটুকু বেটে হাইট, বেরোচ্ছে। ঠাকুরের এরকম ফ্যান ছিল না, এরকম ফ্যান ছিল। অভ্যাস কি জিনিস। হরিপদদা বলে একজন ছিলেন, ঠাকুরকে জীবনে কখনো কোনোদিন প্রায় শুনবেন, কখন আলি কোন থেকে আলি, খাইছিস কিনা, আনন্দবাজারে খায়, বিশ্রাম করে আয়, এই কথা সবাইকে বলতেন। ওই একটি লোককে আমি দেখেছি, যেই প্রণাম করতেন, ঠাকুর 2000 টাকা নিয়ে আগা। আমি যতদিন দেখেছি আজীবন 20টা টাকা নিয়ে আয়, 30টা টাকা নিয়ে আয়, এই বড় বড় টাকা চেয়ে এসছে। একদিন কি মৌজ হয়েছে পরম পূজার, হরিপদদা প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, আসো কেমন? কত? ও তো শুনতে শুনতে টিউন হয়ে গেছে, 2000, 5000, 200, 300, 20, 30 শুনতে শুনতে অভ্যস্ত হয়েছে। ও যে আমাকে ভালো কেমন আছো জিজ্ঞেস করতে পারে, ঠাকুরের বলি নাই। বলছেন, আছো কেমন? বলে কত? ঠাকুর হাসছে, হাসতে অভ্যাস কি জিনিস, নিয়ে গে 20 টাকা, অভ্যাস মাখা যাবি না। আবার আমাদের সৎসঙ্গ করতে করতে এমন বুদ্ধি এবং এমন চরিত্র হয়। নির্মল ঘোষ বলে একজন ছিলেন, তিনি নিজেকে বলতেন, জানো আমি হচ্ছে সৎসঙ্গের ইন্টারপ্ল্যানেটারি ঋত্বিক। লক্ষণ 12টা গ্রহের কথা বললেন, ওই গ্রহের গ্রহমান ব্যক্তিত্বকে দেখেছি নির্মল ঘোষ। তিনি বলতেন, আমি সৎসঙ্গের ইন্টারপ্ল্যানেটারি ঋত্বিক। একদিন দুপুরবেলায় ওয়েস্টার্ন বলতাম, ওখানে গেস্ট হাউস ছিল, ওইখানে গিয়ে নির্মলদা ঘুমোচ্ছেন দুপুরবেলা, আনন্দবাজারে খ্যাটন দিয়ে ঘুমোচ্ছেন। ঠাকুর হঠাৎ নির্মলদা ডাক দিয়ে নিয়ে আয়গা। একজন গিয়ে, ঠাকুর নির্মলদা ঠাকুর আপনাকে ডাকছেন। কেন? ঠাকুর বলতে পারবো না, শুনে এসো কেন। গিয়ে বলছেন, ঠাকুর নির্মলদাকে কেন ডাকছেন? দরকার আছে, ডাক দিয়ে নিয়ে আয়। ঠাকুর বললেন না, বললেন দরকার আছে। ঠাকুরকে গিয়ে বলো, এই মাত্র খেয়ে সব এসে শুয়েছে আনন্দবাজারে খেয়ে, 2 ঘন্টা না হলে এটা গ্লুকোজ হবে না, বুঝতে পেরেছো? 2 ঘন্টার আগে শরীরকে বিশ্রাম থেকে ব্যাহত করা যাবে না।
ঠাকুরের বাণী আছে, সে বিগ্রহের মন্দির ভেবে যত্ন করে শরীরটাকে, এটা করলে সস্তানি বিকৃত হবে। সে এসে ঠাকুরকে এই কথা বললেন নির্মলদা, ট্যাংদোলা করে নিয়ে সামনে শালা, ট্যাংদোলা করে নিয়ে এসছে, নিয়ে তো যাত্রীকে আসে রেখে ঠাকুরকেই নির্মল ঘোষ বলছেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চরণ তোমার ঠাকুর কই কি পাগল, কথা কবি গুড়ের মতো লেপে লেপে গায়। ঠাকুর শালা আমার বাণী আমার শোনা যাচ্ছে, কত বাড়াইছি কি আমি, শালা কি সৎসঙ্গ বানাইছি, আমারই বাড়ি শালা আমার শোনা যাচ্ছে শালা। নির্মল ঘোষকে আমি চোখে দেখেছি, বুঝেছেন? সুতরাং সৎসঙ্গ করতে করতে আমাদের ভেতরে এমন একটা অস্তিত্ব তৈরি হয়ে যায়, এমন দম্ভ তৈরি হয়, কালকেও বলেছি আজকেও বলছি, লক্ষণ যাকে বললেন অহংকার, বিরক্তি, অধৈর্য আমাদের ক্রমান্বয়ে আমাদের অজ্ঞাতে, আমি বুঝতে পারবো না, ঈশ্বর থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। অ্যালার্ট থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্তে অ্যালার্ট থাকতে হবে। সেই অ্যালার্টনেসটা কেমন? ঠাকুরের মা এই বাড়ির উপর দিয়ে হেঁটে পদ্মায় স্নান করতে যেতেন। হঠাৎ বাড়ির যে মালিক ঈর্ষা, বিদ্বেষ, হিংসায় তার মাকে বলবো, তুই আমার উঠোনের উপর দিয়ে যাবি না, হয় ঘ্যার একটু সুবিধা হয়, আমার বাড়িতে লোকজন তো খায়, রান্না করতে হয়, না না তুই রাস্তা দিয়ে যাবি, এখান দিয়ে যাবি না। ঠাকুর ছিলেন না সামনে, অনেক দূরে। ঠাকুরের কাছে কি বললেন যে আপনার মাকে এই কথা বলেছেন অমুকে। ঠাকুর যখন দুপুরবেলা খেতে বসেছেন, তখন পাতে করে থালায় করে ভাত দিয়েছে, ঠাকুর থালাটা সরিয়ে দিয়েছে, দিয়ে বললেন আমার এখানে গোবর দিয়ে লেপে মাটিটা করে ভাত দিয়ে, মাটিটা ভাত খাবেন। হ্যাঁ, যে ছেলে, যে সন্তান তার মার হেঁটে যাওয়ার পায়ের নিচে মাটির ব্যবস্থা করতে পারে না, সে সন্তানের থালায় ভাত খাওয়ার কোনো অধিকার নেই। ঠাকুর একদিন না দীর্ঘদিন মাটিতে ভাত খেয়েছেন, পরে ভিক্ষে করে ওই ভদ্রলোক যখন অর্থের বিপর্যয় পড়েছেন, ঠাকুর এন্টার বাড়িশুদ্ধ জমিটা কিনে নিয়েছে। যেদিন কেনা হয়েছে সেদিন বলছে আজকে থালায় ভাত দে। মা, তুই যে মাঠের উপর দিয়ে, যে উঠোনের উপর দিয়ে হেঁটে যেতিস, ওটা এখন তোর জমি, তুই তো জমির উপর দিয়ে হেঁটে যা। আমরা কি বলতাম, কয়লা নেচে কিনে নিয়েছি, আমরা দম্ভ দেখাতাম। ঠাকুর কি করলেন, পাশে এসে দাঁড়িয়ে বললেন ভাত খিস, ভাত খিস। আমার মা কাপড় সেদিনও কথা বলেছিলেন, আমি যে কত অপদার্থ, অযোগ্য, সাহস হয়ে টের পাইনি। মা কি করে ভালোবাসা লাগে, বাপের কি করে সম্মান করা লাগে, ছাওয়ার হয়ে টের পাইনি। ভাগ্যিস আমার মা সে কথা বলেছিলেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ, আপনার কাছে আমি ঋণী, আমার মার পায়ের নিচে জমির ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভদ্রলোক অবাক হয়ে, আমি এত অপমান করলাম, তার প্রত্যুত্তরে এইভাবে আমাকে তিনি জানাচ্ছেন। তিনি নিচু হয়ে ঠাকুরকে প্রণাম করতে যাচ্ছেন। ঠাকুর বলছে আমারই তো আপনি পেন নাম করা উচিত, আপনি আমাকে পেন নাম করতেছেন কেন? আমাদের এই ধ্যানের মধ্য দিয়ে এই গুণ যদি না জানি, তাহলে দম্ভ এবং অহংকার আমাকে ঠাকুরের কাছ থেকে সরিয়ে নিয়ে যাবে প্রত্যেকটা মুহূর্তে। ঠাকুর বলতে ছাড়া এখন দিদি সব চোখ বন্ধ করে উয়ের ঢিবির মতো বসে থাকে। চোখ বন্ধ করলে কি ধ্যান হয়? ধ্যান আচার আচরণ, কর্ম, চলা ফেরার মধ্য দিয়ে ধ্যান হয়। চোখ বোঝার সময় হলে চোখ আপনি বুঝে যায়, কসরত করে চোখ বুঝতে হয় না, বেশিক্ষণ মাথায় রাখতে হয় না, হাতে পায়ে চলায় ফেরায় নামায় ফেলতে হয়, কাজকর্মের মধ্য দিয়ে ধ্যানকে জাগ্রত করে তুলতে হয়। তাই তিনি বলেছিলেন সূক্ষ্ম, সার্থক, বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি, চিন্তা, কর্ম, ধ্যানেরই বিভব। আমাদের ধ্যান, আমাদের জপ, আমাদের চরিত্রের মধ্য দিয়ে জাগ্রত হোক, বিকৃত হোক, উদ্দীপ্ত হোক, উজ্জ্বল হোক। আপনাদের প্রত্যেকের ইষ্টময় জীবনে প্রার্থনা করে দূরভাষ সঞ্চালকের হাতে ফিরিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।